brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার কোন ফুল পছন্দ? মানে হঠাৎ করে ভর দুপুরে কেন কথা বলছি? জোড়া ফুল, যেটা এতদিন তার নিজের ছিল, সেই জোড়া ফুল তো হাতছাড়া হয়ে যাচ্ছে। তাহলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? অন্য ফুল নেবেন কি? মানে পদ্ম ফুলের কথা অবশ্যই বলছি না, কিন্তু কি ফুল? কমিশনের রায়ের আগেই প্ল্যান বি ছকে ফেলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং জানি ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে, এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। কমিশনের রায়ে বিপক্ষে গেলে পরে নতুন প্রতীক, আর নতুন প্রতীকে থাকতে পারে ফুল, সে কারণে ফুলের কথা বললাম। বিকল্প প্রতীক ঠিক করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই আমরা খবর পাচ্ছি। নতুন প্রতীক, নতুন দল গঠন করে এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নামবেন। কিন্তু যে কথা বললাম, ফুল ছেড়ে কোন ফুলে? জোড়া ফুল ছেড়ে কোন ফুলে? গাঁদা ফুল, জবা ফুল, গোলাপ ফুল, পদ্ম ফুল তো নইব তাহলে কোন ফুল? কোন ফুল হাতে থাকবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়? জোড়া ফুলের পর কোন ফুল পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ তিনি প্ল্যান বি ইতিমধ্যেই ছকে ফেলেছেন বলে আমরা খবর পাচ্ছি। এ বিষয় নিয়ে আরও আপডেট নিয়ে নিই। আমাদের সঙ্গে প্রবীর চক্রবর্তী রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রবীর, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যান বি কষে ফেলেছেন, নতুন প্রতীক, সেই প্রতীক কি হতে পারে? কোনো ফুল? ফুলই পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, তৃণমূল কংগ্রেসের মালিক কে হবেন, তৃণমূল কংগ্রেসের প্রতীক কার কাছে থাকবে, এই নিয়ে সিদ্ধান্ত নেবে ইলেকশন কমিশন। সেই সিদ্ধান্ত যাতে তাড়াতাড়ি নেওয়া হয়, তার জন্য গত 2-3 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটি চিঠি লিখেছেন কমিশনে, যে যা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যেন তাড়াতাড়ি জানানো হয়। এই চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন। রাজনৈতিক মহল মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ধরেই রাখছেন যে এই সিম্বল তার হাতছাড়া হতে পারে, জোড়া ফুল তার হাতছাড়া হতে পারে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের হাতে এই সিম্বল তুলে দিতে পারে নির্বাচন কমিশন, যেহেতু তাদের জনপ্রতিনিধির সংখ্যা বেশি। এই অবস্থায় দাঁড়িয়ে প্ল্যান বি রেডি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নতুন প্রতীক ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন। নতুন প্রতীক, নতুন দল গঠন করে তিনি নতুনভাবে রাস্তায় নামার কথা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এবং বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে সেই ইঙ্গিত পাওয়া গেছে। 21শে জুলাইও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষ যেই সিম্বলকে বেছে নেবেন সেটাই হচ্ছে তার প্রতীক। সুতরাং নতুন প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় রেডি করে ফেলেছেন যদি এই সিম্বল তার হাতছাড়া হয়। যদিও সিম্বল হাতছাড়া হলে আইনি লড়াই চলবে বলে জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সূত্রে, কিন্তু নতুন প্রতীক নিয়ে তিনি যে ঝাঁপাতে চাইছেন বা ঝাঁপাতে চলেছেন সেটা কিন্তু পরিষ্কার, তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এবং সেই প্রতীকেও নাকি ফুল চিহ্ন রয়েছে, যেমন জোড়া ফুল তিনি ঠিক করেছিলেন 1997 সালে। তারপর নাকি তিনি নতুন যে প্রতীক তৈরি করছেন বা ভাবছেন, সেখানেও কিন্তু জোড়া ফুল, সেখানেও কিন্তু ফুল সিম্বল থাকছে বলে আমরা জানতে পারছি। এখন সিদ্ধান্ত কবে কমিশন জানায় সেটা একটা বড় বিষয়, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নতুনভাবে তার প্রতীককে সামনে নিয়ে নতুন দল গঠন করে তিনি কবে ঝাঁপান সেটাও বড় বিষয়। তবে নতুন প্রতীক যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত তৈরি রেখেছেন প্ল্যান বি হিসাবে, সেটা কিন্তু কালীঘাট সূত্রে জানতে পারা যাচ্ছে। একদমই প্রবীর, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এবার এই বিষয় নিয়ে যখন কথা হচ্ছে, তখন কালীঘাট শিবিরে যারা মমতা বন্দ্যোপাধ্যায় আসা তৃণমূল কংগ্রেস নেতা, এখন তো দুটো পার্ট হয়ে গিয়েছে। মমতা শিবিরের তরফ থেকে সাংসদ সৌগত রায়, তার গতকালের বক্তব্য শোনাবই, এবং সেই সঙ্গে কুণাল ঘোষ তিনি কি বলেছেন এই বিষয় নিয়ে, বেলেঘাটার তৃণমূল নেতা, তার বক্তব্য শোনাবো। কমিশন তো বরাবরই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কাজ করেছিলেন যখন মমতা মুখ্যমন্ত্রী ছিলেন। এখনও এই সিম্বলের ব্যাপারে আমাদের 7 দিন সময় দিয়েছিলেন, এদের 3 বার সময় দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে চিঠি লিখেছেন, এবং সঠিক কাজ করতে হলে কমিশনেরও তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া উচিত। ইতিমধ্যে শোনা যাচ্ছে বিকল্প সিম্বল তৈরি, সেটাও নাকি ফুল, মানে সে আপনি কোথায় শুনেছেন আমি তো জানি না, আমি বলতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুর জন্যই তৈরি থাকেন, নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। তৃণমূল কংগ্রেস মানে মমতা, মমতাদি মানে তৃণমূল কংগ্রেস। নিশ্চয়ই ঘাসের উপর জোড়া ফুলের যে স্বীকৃত প্রতীক, তার একমাত্র অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রতীকটা তো মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দরবারে নিয়ে গিয়েছিলেন। মমতাদি একটা ব্র্যান্ড, তাকে রিপ্রেজেন্ট করছে কোন সিম্বল, সেটা একটা জাস্ট আনুষ্ঠানিকতা। যে কোনো পরিস্থিতির জন্য তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর প্রস্তুত আছে, কিন্তু আমাদের আইনি অধিকার
রীতিগত সংসদীয় রীতিতে অধিকার, ঘাসের উপর জোড়া ফুল এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কথা বলার পর রাজনৈতিক বিশ্লেষক সৌমেন চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সৌমেনদা, কি বলবেন? 1997 সাল যখন মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুল পছন্দ করেছিলেন, 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কোন ফুল বেছে নেবেন সেটা তো পরের বিষয়, কিন্তু প্ল্যান বি ভেবে রাখা মানেই তিনি যে এই প্রতীক লড়াইয়ে পিছিয়ে, সেটা তো প্রমাণিত। দেখুন, আমাদের একটু শরণার্থীকালে আমরা খেয়াল থাকবে, নির্বাচনের আগে একটি সভায় উনি মুখ ফুসকে বলে দিয়েছিলেন যদি আবার ফিরে আসি। অর্থাৎ মনে থাকবে সেই সভাতে নিয়েও কিন্তু অনেক চর্চা হয়েছিল, অর্থাৎ কেন তার মনে সেই সংশয় দেখা দিয়েছিল যদি আবার ফিরে আসি দেখা হবে। অর্থাৎ সেই যে সংশয়, সেই একই রকমের সংশয়ের বাতাবরণ তার আজ দেখা দিচ্ছে তার প্রতীক নিয়ে। আবার এটাও মনে রাখতে হবে, যে সময় যে কোনো দলেরই যে প্রতীকটা থাকে সেটা শুধু কিন্তু প্রতীক বা সিম্বলই শুধু নয়, তার সঙ্গে জুড়ে থাকে সেই দলের বেশ কিছু গঠন প্রণালী বা টার্গেট ওরিয়েন্টেড যে ভোট, সেই অনুসারে তার মতাদর্শ, এগুলোর সঙ্গে জুড়ে থাকে। যেমন মা মাটি মানুষ, তার সঙ্গে অনেকটাই এই জোড়া ফুলের যে ঘাস ফুল সিম্বল করেছিলেন সেটা জড়িয়ে আছে। কিন্তু এখন যে তর্কের খাতিরে কুণালবাবু যে বলছেন, অর্থাৎ যে মমতা ব্যানার্জি একটা ব্র্যান্ড, তার সঙ্গে যে কোনো কিছুতেই আসবে, অর্থাৎ এটা কিন্তু সেদিনের সেই মা মাটি মানুষ বা ঘাসফুল সিম্বলকে যেরকম গ্লোরিফাই করা হয়েছিল, তার সঙ্গে যুক্তির বিচারে কিন্তু এখন যে কোণঠাসা অবস্থা, সেখানে এই যুক্তির অবতারণা করতে তিনি বাধ্য হচ্ছেন। একদমই, আপনি আমাদের সঙ্গে থাকুন। যখন এই প্রসঙ্গ অবশ্যই উঠে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে প্ল্যান বি ছকে ফেলেছেন এবং তিনি নতুন যে প্রতীকেই তাকে এবার পথে নামতে হবে, লড়াই করতে হবে, সেটাও যখন একেবারে পাকাপাকি সূত্র থেকে উঠে আসছে, এখন মমতা বন্দ্যোপাধ্যায় কতদিনে নতুন প্রতীক নিয়ে পথে নামেন সেদিকে যেমন নজর থাকবে, যেমন নজর থাকছে এই মুহূর্তে যারা সরকারে আছে, যারা এই মুহূর্তে রাজ্য চালাচ্ছে। এই মুহূর্তে বিজেপির কথা বলতে হচ্ছে, বিজেপির বিভিন্ন নেতারা, একেবারে শীর্ষস্তরের নেতারা, মন্ত্রীরা, তারা যা বলছেন তাতে একটু অন্যরকম গন্ধ কি পাওয়া যাচ্ছে না? বিশেষ করে এই যে তোলাবাজি, এই যে সিন্ডিকেটের কথা যখন আমরা বলছি, এই তোলাবাজি সিন্ডিকেট নিয়ে কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বই বারবার তার দলের নেতাদেরই সতর্ক করে দিচ্ছেন। বদলের বাংলায় এই যে এগুলো যে বরদাস্ত করা হবে না, মানে তোলাবাজি, এক্সটর্শন যে বরদাস্ত করা হবে না, সে কথা বারে বারে বুঝিয়ে দিতে হচ্ছে। তোলাবাজি নিয়ে দলের একাংশকে নিশানা করেছেন দিলীপও। গতকাল শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনাদেরকে আমরা শুনিয়েছিলাম। তোলাবাজি সংস্কৃতি এত সহজে যে উঠে যাবে না, সেটাও মনে করিয়ে দিতে হচ্ছে। বহু নেতা আছেন যারা এখনো পর্যন্ত এই মধুতে আসক্ত, খোদ বলছেন বিজেপি নেতারা, বিজেপি শীর্ষ নেতৃত্ব দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদারদের মুখ থেকে কি কি উঠে আসছে এই ধরনের বক্তব্য শোনাই। তলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া, এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন। পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে, পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে। আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে এখন, এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। শৃঙ্খলার কোথাও কোনো সমস্যা নেই, কিন্তু বিচ্যুতি তো থাকেই, বিচ্যুতিকে অ্যাড্রেস করতে হবে। এমন কোনো সংগঠন আছে, এমন কোনো রাজনৈতিক দল আছে যারা বলতে পারবে যেখানে কোনো সমস্যা নেই, কোনো বিচ্যুতি নেই, সবাই ধোয়া তুলসী পাতায় তো হয় না, দু একজন তো থাকবে। এরকম একটা দুটো বিচ্যুতি নিঃসন্দেহে একটা ভুল বার্তা নিয়ে যেতে পারে। আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে চাই, বিজেপির সরকার নয়। আর মানুষকে প্রতিবাদ করার, কথা বলার, সমালোচনা করার সুযোগ দিতে হবে। আমাদের সরকারের যদি কোনো সমালোচনা করে, কেউ ঘেউ ঘেউ করছে কথা বলবে না। মানে এটা তো আমরা বলি, এটা তো নতুন কিছু না। অভিযোগ আসছে আপনাদের কাছে? না না, সেরকম যেন কেউ চেষ্টাই না করে, কেউ যেন ওই পথেই না যায়। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। আগেই যদি আপনি প্রিভেনশন করে দেন, তাহলে আর কিওর করার প্রয়োজন পড়বে না, আগেই আটকে দিতে হবে। সৌমেন বাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। সৌমেন দা, আপনি তিনজনের বক্তব্যই শুনলেন, কি বলবেন? মানে শুধুমাত্র এই বিচ্যুতিকে অ্যাড্রেস করা, নাকি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে? যদি এরকম কোনো অভিযোগ আসে, আঙুল ওঠে আগে থেকেই, যাতে বলা যায় যে আমরা তো সতর্ক করেছিলাম, এই কাইন্ড অফ ব্যাপারটা কি? দেখুন, একটা কঠোর কঠিন বাস্তব হচ্ছে
অন্তত বলা যায় 1990 সাল থেকে, অর্থাৎ বামফ্রন্টের যে পতনোন্মুখ সময়ের যে বিচ্যুতির ধারা আমরা অ্যানালিসিস করি, সেখান থেকে ধরে এই পুরো যে রেজিম তৃণমূল শাসনকাল, একটা বলা যায় যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সামাজিক জনজীবনের সংস্কৃতিতে বলা যায় ঝান্ডা এবং ধান্দাকে ধরে যে প্রজন্মের জন্ম হয়েছে, অর্থাৎ সেই প্রজন্মের যে মানুষগুলো, সেগুলোকে এই মুহূর্তে ঝান্ডা এবং ধান্দাকে বার করে দিলে তার জীবনযাত্রা কিন্তু নিজের কর্মকুশলতায় বাজারে এসে কর্মদক্ষতায় ফুটে খাওয়ার মতো পরিস্থিতি ছাড়া নেই। অর্থাৎ সেই মানুষগুলো কিন্তু যেনতন প্রকারে চেষ্টা চালিয়ে যায় সেই ঝান্ডা এবং ধান্দাকে, সে যে ধরনের রঙেরই হোক, সেটাকে সে গিরগিটির মতো বদল করে তার জীবনযাপনের জন্য ঝাঁপিয়ে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে বিজেপির ক্ষেত্রে, অর্থাৎ সেখানে দাঁড়িয়ে তাদের এই বক্তব্যগুলো একদিকে যেমন সতর্কবাণী, শুধু সতর্কবাণী দিয়েই তো ক্ষান্ত হলে চলবে না, অর্থাৎ নিরন্তর যে মনিটরিং, নিরন্তর তলার লেভেল পর্যন্ত তার স্ক্রিনিং বা ছাঁকনি, সেই ছাঁকনিটা কতদূর তারা সক্ষমতার সঙ্গে পালন করতে পারবে, এটা কিন্তু নইলে আগামী দিনে বিজেপির ক্ষেত্রেও কিন্তু দেখা যায় তৃণমূলের যে ডিম থেরাপি, সেই ডিম থেরাপি কিন্তু সে বুমেরাং হয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকবে। সেই সতর্ক বাণীও কিন্তু এর সঙ্গে ঢুকিয়ে আসে। বিচ্যুতি শুধুমাত্র অ্যাড্রেস করলে চলবে না, দলের অন্দরে নিরন্তর পর্যবেক্ষণ, মনিটরিংটা চালিয়ে যেতে হবে এবং সেই অনুযায়ী অ্যাক্ট করতে হবে। আপনি আমাদের সঙ্গে থাকুন সৌমেন বাবু। যখন এই বিচ্যুতির কথা অ্যাড্রেস করছেন স্বয়ং শাসক দলের নেতা মন্ত্রীরা, তখন রাজ্যে যারা বিরোধী আসনে বসে রয়েছেন, যেমন তৃণমূল কংগ্রেস, যেমন সিপিএম, তাদের তরফ থেকে কি কি বক্তব্য উঠে আসছে পরপর শুনিয়ে দিই। শ্রমিক ভট্টাচার্যর বার্তাটা গুরুত্বপূর্ণ নয়, অ্যাকশনটা গুরুত্বপূর্ণ। কিন্তু দিলীপ বাবু যেটা বললেন সেটা তো পরিষ্কার, এত সহজে যাবে না তার কারণ তোলাবাজিরা তো একটা বড় অংশ শিফট করে ওদের ছত্রছায়ায়, তৃণমূলের ছত্রছায়ায় যেমন স্বচ্ছন্দে ছিল, বিজেপির ছত্রছায়াতেও তারা স্বচ্ছন্দ থাকতে চাইবে। কিভাবে বিজেপি ডিল করবে তার উপর নির্ভর করবে। এখন যে বিজেপির প্রশ্রয় আছে এটা বোধহয় সবাই বুঝতে পারছে। 2 মাস 2.5 মাস হলো একটা সরকার এসছে, তার মধ্যেই দলের শীর্ষ নেতাদের বলতে হচ্ছে যে বিজেপি দলের মধ্যে তোলাবাজি ঢুকছে, তোলাবাজি রুখতে হবে। বিজেপি জমানায় তোলাবাজি এবং আনুষঙ্গিক যে সমস্যাগুলো, একাধিক পাড়ায় পাড়ায় অশান্তি, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ এবং জিতেন্দ্র তেওয়ারির মতো নেতাদের কথায় প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই তোলাবাজি বলুন বা এই ধরনের ভাইরাসে এই 2 মাসে সরকারের নেতৃত্বাধীন বিজেপিটাও ভরপুর আক্রান্ত। যে বিচ্যুতির কথা বলছে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা, সেই বিচ্যুতির নিদর্শন বিগত 15 বছরে যা দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছিল, সেই টুলুর সাম্রাজ্যের দিকে নজর রাখতে হচ্ছে। ডিসিআর, নকল ডিসিআর করে কোটি কোটি টাকা কিভাবে আত্মসাৎ করেছিল এই টুলু মণ্ডল, তার উদাহরণ তো আমরা দিচ্ছি একের পর এক। ডিসিআর ফাঁকি দিলেই মোটা অঙ্কের জরিমানাও করতো টুলু। ডিসিআর ঘিরে থাকতো আম টিম সহ টুলুর 2জন সাগরেদ, একদম কাছের লোক। ডিসিআর গেটেই 10 থেকে 12 জনের এই টিম থাকতো। তারা কি করতো? তারা যারা ডিসিআর ফাঁকি দিত বা যে পরিমাণ সিএফটি থাকতো সেই পরিমাণ না হয়ে যদি বেশি পরিমাণ হতো, সেক্ষেত্রেও তারা কিন্তু ধরতো। একটি ডাম্পার ধরা হতো, লরি ধরা হতো এবং সেগুলোকে নিয়ে যাওয়া হতো। এই যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে ড্রোন শটের মাধ্যমে মোহাম্মদবাজারে যে পার্কিং লট, সেই পার্কিং লটে নিয়ে যাওয়া হতো এবং সেখানেই টুলুর সেই সাম্রাজ্য সেখান থেকেই বসে যে টুলু পরিচালনা করতো, তার যারা কর্মীরা ছিল, যে লেটেল বাহিনী ছিল, তারাই কিন্তু গুনে গুনে টাকা আদায় করতো, জরিমানা আদায় করতো। কখনো 2 লক্ষ টাকা, কখনো বা তার তুলনায় আরও বেশি, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। পুরো বিষয় নিয়ে আরো আপডেট নিই। আমাদের সঙ্গে পিয়ালি রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। পিয়ালি, একের পর এক এই টুলুর পর্দা ফাঁস হচ্ছে, আর টুলু যে প্যারালাল একটা প্রশাসন চালাচ্ছিল সেটাও একেবারে পরিষ্কার, কারণ তার নিজস্ব আর্ম টিম ছিল। একেবারে
দেখো টুলু মণ্ডলের 9খানা ডিসিআর তার একেবারে কবলে ছিল, এবং সেই 9খানা ডিসিআর যেখান থেকে কোটি কোটি টাকা বেআইনিভাবে, যেটা সরকারি রাজস্ব জমা পড়ার কথা ছিল, সেখানে সে নিজের পকেটে পুরতো। ফলে যেখানে কোটি কোটি টাকার কারবার চলছে, বেআইনি কারবার চলছে, খুব স্বাভাবিকভাবে টুলু মণ্ডল সেটাকে সিকিওর করাও টুলু মণ্ডলের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই কারণে টুলু মণ্ডল 2খানা টিম রেখেছিল। এর মধ্যে একটা টিম আবার তার একেবারে যে জরিমানা মডেল সেটার জন্য সক্রিয় ছিল। কী রকম ধরনের জরিমানা? অর্থাৎ অনেক যে একেবারে বিভিন্ন শালবোত্রা হোক বা পাচামি হোক, এই বা ভারকাটা, এই যে পাথর খাদানগুলো, সেই খাদান থেকে যে সমস্ত লরিগুলো ক্রাশার থেকে পাথর তুলে বেরোতো, সেই লরির মধ্যে কোনো লরি যাতে ডিসিআর না দিয়ে, অর্থাৎ ডুপ্লিকেট কার্বন রিসিটের ফাইন না দিয়ে বা সরকারি রয়্যালটি না দিয়ে যেতে না পারে, তার জন্য গেট থাকতো। এবং যদি কেউ কোনোভাবে সেই গেট ফাঁকি দিচ্ছে বা ডিসিআর না দিচ্ছে, তাদেরকে ধরা বা তাদেরকে পরীক্ষা করার জন্য একটা টিম থাকতো, যে টিমে 10 থেকে 12 জনের সদস্য থাকতো। লেঠেল বাহিনী কার্যত বলা যায়, যারা চিহ্নিত করতো যে কেউ ডিসিআর না দিয়ে যাচ্ছে কিনা, যারা চিহ্নিত করতো যে যত সিএফটি পাথর রয়েছে বলে দেখানো হচ্ছে তার থেকে বেশি রয়েছে কিনা। যদি দেখা যায় যে তার থেকে বেশি রয়েছে বা ডিসিআর দেওয়া হয়নি, তখন কিন্তু তাদেরকে পাকড়াও করতো এই প্রথম গ্যাংটা। তারা পাকড়াও করার পর তাদের কাজ ছিল এই আমার পেছনে মোহাম্মদ বাজারের সেই একেবারে কুখ্যাত পার্কিং লট, সেখানে নিয়ে আসা এবং সেখানে নিয়ে এসে জরিমানা করা 2 লক্ষ 2.5 লক্ষ, এবং যদি টাকা না দিতে পারে তাহলে এরকম বেশ কিছু লরি, যেখানে তুমি দেখতে পাচ্ছ ডাম্পার দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে যেরকম টুলু মণ্ডলের বেশিরভাগ, তার মধ্যে এমন কোনো লরিও রয়েছে যেগুলো টুলু মণ্ডলের জরিমানা করা। আর দ্বিতীয় গ্যাংটা ছিল হচ্ছে আর্মস গ্যাং, অর্থাৎ অস্ত্র বাহক বাহিনী বা গ্যাং, যাদের কাজ ছিল এই ডিসিআরগুলোকে প্রোটেক্ট করা, কোনো গোলমাল হলে তারা সঙ্গে সঙ্গে চলে আসে, এবং এই যে কোটি কোটি টাকার ট্রান্সপোর্টেশন, অর্থাৎ ডিসিআর থেকে টুলুর যে সাম্রাজ্য, সেখানে টুলুর আইন চলতো এবং টুলুর কথা শুনে এই আর্ম ফোর্স কাজ করতো। এই কথা আমরা বলছি না, এই কথা বলা হচ্ছে টুলুর যে ডিসিআর গেটের কর্মী, তিনি এই বিস্ফোরক দাবি করছেন। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ তার সেই বক্তব্য শোনাই, তার সঙ্গে পিয়ালি কথা বলেছিলেন। আসুন শোনাই। আপনি কতদিন ধরে ওখানে কাজ করতেন? আমি ধরলেন 2.5 বছর ছেড়েছি, মানে 4 বছর কাজ করেছিলাম ওগুলো। আপনার কি কাজ ছিল ওখানে? কাজ বলতে ধরলেন যে বাইরে টেবিল লাগিয়ে থাকতো, টেবিল লাগিয়ে মানে গাড়ি ডিসিআর ভেতর থেকে চেক মানে কাটতো, সেগুলো চেক হতো। আমরা বাইরে বসে থাকতাম এমনি, যদি কেউ ফটকে বেরিয়ে চলে আসতো সেই গাড়িটাকে আমরা ধরে ওর হাতে দিয়ে আসতাম, সেইখানে এমবিতে ভরে দিত। ভরে দেওয়ার পর ওরা আমরা ফাইন করতো না, কী করতো, ওদের বাজার মানে চালান গাটে আমি পেরিয়ে গেলে হয়তো কাটা সিলেবা একটু কম করে, ওজনটা যে মালটা নিয়ে আসছেন হয়তো 200 কম করেছেন, 200-র জন্য আপনি 800 টাকা বাঁচছে। 800 টাকা বাঁচাতে কোনো রকম হয়তো মালটা ধরা পড়ে গেলো কি হ্যাঁ এটা মানে 2 নম্বরে কাটা সিলেক্টটা করেছে, সেই জন্য ওকে গাড়িটা ধরে ভরে দিত। ওর জন্য 2-2.5 লাখ টাকা ফাইন। নকল ডিসিআর আসল ডিসিআর দুটোই থাকতো ওই ডিসিআর গেটে? কত মোটামুটি বেশি কি নকল ডিসিআরই কাটতো? নকল ডিসিআর আসল ডিসিআর সেটা ধরলেন অফিসার আর আপনার ভিতরে থাকতো, তারাই একমাত্র জানতো। তার মধ্যে ধরলেন যারা ডিসিআর লিখেছে সেই সব ছেলেরা, আমি নাম বলে দেবো, তারাই বলে দেবে কোনটা আসল কোনটা নকল। আমরা বাইরে থাকতাম, আসল নকল কিন্তু হ্যাঁ আমরা জানতাম কি হ্যাঁ দুর্নীতি হচ্ছে, আমরা ভেতরে ঢুকতাম কী ব্যাপার যে এই ডিসিআরগুলি চালাই, কিন্তু আমরা ধরারও ক্ষমতা ছিল না কোনটা আসল কোনটা নকল, মানে সবই তো সিগনেচার থাকে। মানে মেইনলি হচ্ছে ওই ডিসিআর গেটটাকে প্রোটেক্ট করা, কেউ কম। আর একটা কি আর্মসের গ্রুপ থাকতো? ওটা আর্মসের মানে শুধু রাত্রেবেলা ঘুরে বেড়াইতো, কে কোথায় কী করছে, আর ওটা আমাদের গ্রুপ তো মানে এই ছিল, যেরকম ধরনের শিউরি আক্তারাম। শিউরি আক্তারাম 15টা ছেলে নিয়ে গিয়ে সবসময় ঝামেলার, মানে কিছুদিন আগে 5 কোটি ধরা পড়েছিল, 5 কোটি টাকা নিয়ে। হ্যাঁ, কলকাতাতে। হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে লেনদেন করতো। ওরা একটা আর্মস পার্টি ছিল। আচ্ছা, ওরা একটা আর্মস পার্টি ছিল, ওদের একটা গ্যাং ছিল, ওইটা একটা ছিল, আর আমাদের এখানে একটা ছিল। ওরা একটা আর্মস পার্টি নিয়ে মানে কেউ ক্যামেরা না তুলতে পারে, কেউ ডিসিআর না দিয়ে যেতে পারে, এইরকম আপনাদের একটা গ্রুপ রেখে দিয়েছিল ডিসিআর গুলো গার্ড দেওয়ার জন্য। আমাকে বললেন, আমি তো বুঝে দিলাম, আমাকে কাজ দিয়েছিল কি কোনো গাড়িতে ডিসিআর কাটে বেরিয়েছে না বেরোয় না, সেটা আমরা বসে থাকতাম, দেখার মাধ্যমে দেখতাম যে হ্যাঁ এটা বেরোইলো, হ্যাঁ ঠিক আছে, তা ঠিক আছে যাও, মানে আমাদের সাধারণ হিসাবে রেখেছিল। এই বিষয় নিয়ে কথা বলবো সৌমেন বাবু আমাদের সঙ্গে রয়েছে। সৌমেন বাবু, কি বলবেন, বিগত 15 বছরে পুলিশের যে চরম উদাসীনতা ছিল তার উদাহরণ এই টুলুর সাম্রাজ্য। দেখুন, এটা শুনে সবকিছু হতবাগের থেকে মনে হয় এই 15 বছরে বলা যায় যে একটা মানে এইরকম একটা কারচুপির একটা চিরস্থায়ী বন্দোবস্তের অসাধারণ ম্যানেজমেন্ট গড়ে তুলেছিল।
এবং ম্যানেজমেন্ট গড়ে তুলতে হলে যা যা উপাদানের দরকার হয় সেগুলোকে পুরোপুরি আমি কেন চিরস্থায়ী বলছি, ভেবে দেখুন যে টোটাল ব্যবস্থাটার কোনো ফাঁক ফোকর নেই, অর্থাৎ কারচুপির একটা স্থায়ী বন্দোবস্তের একটা সুনিপুণ একটা ম্যানেজমেন্ট, যেখানে দাঁড়িয়ে প্রতিটি স্তরে স্তরে যেন সেই কারচুপির একটা যেন ধরা না পড়ার থেকে বড় কথা, তো কাকে কোথায় সেট করতে হবে পুরো সেটিং এর জায়গাগুলোকে যেন সুপ্রতিষ্ঠিত করে একটা পুরো ইনস্টিটিউশনাল করাপশনকে পুরোপুরি একদম জায়গা করে নিয়েছিল এই সাম্রাজ্যে একটা, যেটা আমরা প্রায় বলে থাকি যে রাজনীতির ইজারাদারির ব্যবস্থা, এবং তার এই রাজনীতির ইজারাদারির যে ভাগ বাটোয়ারা দিয়ে একদিকে রাজনৈতিক প্রশাসক, অন্যদিকে স্থায়ী প্রশাসক, সবের মিলে মনে হয় একটা ব্যালেন্স পলিটিক্স করে একটা ব্যালেন্স ম্যানেজমেন্ট কারচুপির স্থায়ী করেছিল। একদমই সোমেন বাবু, সেটাই তো মনে হচ্ছে। ধ্রুব সাহা বিজেপি নেতা, তার কি বক্তব্য এক্ষেত্রে শোনাবো, এবং সেই সঙ্গে আপনাদেরকে শোনাবো কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা, তিনি বিষয় নিয়ে কি বলছেন। সোমেন বাবু, আপনাকে ধন্যবাদ। টুলু মণ্ডলটা কোনো ব্যাপার না, টুলু মণ্ডল হচ্ছে নেম অফ দ্য সিন্ডিকেট। তো সেই জন্য এই সিন্ডিকেটটাতে দেখবেন যে রাস্তা পথশ্রী, রাস্তাশ্রী যে সমস্ত প্রজেক্ট আছে টুলু মণ্ডলের নামে একাই নাই, অনেক লোকের নামে সেই কাজ পেয়েছে, এবং তারা হচ্ছে সিন্ডিকেট, যে সিন্ডিকেটের নাম টুলু মণ্ডল। সুতরাং এই সিন্ডিকেটের সঙ্গে পিসি ভাইপো সবাই যুক্ত ছিল। আর জেলা পরিষদটাকে একটা শ্রেণীর মানুষ একটা মতকে, একটা চিন্তাকে যারা শ্রদ্ধা করে তাদেরকেই কাজ দেওয়া হয়েছে, বাকিদের ঢুকতে দেওয়া হয়নি। সেখানেও একটা বড় মানে অঙ্কের টাকা, সেখানেও ছিল সমস্ত ব্যবস্থা, একই ধরনের সিস্টেম চলেছে। বীরভূম জেলায় নামকরা সাংবাদিকও ছিলেন যিনি এখন মন্ত্রী, তো তাহলে তারা জানতে পারলেন না? যিনি বিজেপিতে জয়েন করে এখন মন্ত্রী, তা তিনি টের পেলেন না? তার ঘরের পাশে এত বড় বড় সব বেআইনি কাণ্ড ঘটছে, সাম্রাজ্য হচ্ছে। কে? তাহলে তো ইনকাম ট্যাক্সের উচিত ছিল ওনার ছবি দিয়ে বিজ্ঞাপন দেয়া, তাহলে আর বেআইনি বলছেন কেন? টুলু মণ্ডল যদি এত বড় ব্যবসা করে থাকে তাহলে তার সোর্স কি, কিভাবে হলো? এটা তো একাধিক বিভিন্ন সব সংস্থা রয়েছে এগুলো মনিটর করার জন্য। ঘুরে ঘুরে শুধু তৃণমূলের 3-4টে নামকে টেনে এনে গল্প সাজিয়ে লাভ কি? স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।